এই এই যে যে ককরোচ পার্টি যে আন্দোলন করলো, এরা কিন্তু আবার ঘোষণা দিয়েছে যে এরা নাকি কখনো নির্বাচনে যাবে না। মানে আপাতত তারা ঘোষণা দিয়েছে তারা কোনো আন্দোলন, মানে তারা সব সময় যে কোনো সরকারের বিরোধিতা করবে। অলরেডি কেরালা সরকারের বিরুদ্ধেও কিন্তু কংগ্রেস পার্টি মিছিল করতেছে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেমন হয়েছে না এই মুহূর্তে, মানে আজকে এই মুহূর্তে কেরালা সরকারের বিরুদ্ধে ওইখানেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। শুধু পাঞ্জাবে হচ্ছে না, পাঞ্জাবেও কিন্তু এই মাসের সম্ভবত 10-12 দিন আগে, এই 10-12 দিন আগে এই পাঞ্জাবেও কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সেটা নিয়ে কিন্তু আন্দোলন করতেছে। বিহারে আন্দোলন হয়েছে। জি, তাহলে এটা কিন্তু ফরিদ ভাই আরেকটা বিষয় একটু বলে রাখি, যেহেতু আজকে লাইভটা দীর্ঘ করব না, আগেই বলে দিয়েছি আপনি অসুস্থ আছেন। ওই ভারতের এই আন্দোলনটার প্রসঙ্গে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা, যেটা আমি লক্ষ্য করেছি, আমি শুরু থেকেই ভাবছিলাম যে ওই একজন মানুষ এখনো কিছু বলেনি, কোনো মন্তব্য করেনি। বলছি তার কথা, তিনি শেষ 24 ঘন্টায় আন্দোলনের সাথে আরো একজন যুক্ত হয়েছিলেন। হিন্দুত্ববাদী স্বেচ্ছাসেবী সংগঠন যাদেরকে আরএসএস বলা হয়, সে আরএসএস এর প্রধান মোহন ভগবত, তিনি শেষ 24 ঘন্টায় সক্রিয় হয়েছিলেন। তিনি বলেছেন চাপিয়ে দেওয়া নয়, আলোচনায় যান, নির্দেশ নয়, কাছে ডেকে জেনজিকে বোঝাতে হবে। তার এ বক্তব্যের পরই কি বেরিয়ে এলো সমাধান? আপনার কি মনে হয় ফরিদ ভাই? কোনো সন্দেহ নাই আরএসএস বিজেপির উপরে যথেষ্ট প্রভাব রাখে, এবং মূলত এই যারা নেতা সৃষ্টি হয়ে এসেছে, এমনকি এখন যে শিক্ষামন্ত্রী হলো তিনিও আরএসএস এর পয়দা মানে আরএসএস থেকে শিক্ষা গ্রহণ করেছেন, আরএসএস এর মতবাদের। নরেন্দ্র মোদী কই থেকে আসছে? উনিও আরএসএস এর। তো আরএসএস নিজে রাজনীতি করে না, কিন্তু তারা তো কিং মেকার, তাদের যথেষ্ট প্রভাব রয়েছে সরকারের উপর। মানে বিজেপি নেতৃত্বের ফ্যাক্টরি বলা যায়, বিজেপির নেতৃত্ব পয়দা হয় আরএসএস থেকে, এটা সত্য। অধিকাংশই নেতা সেখান থেকে এসেছেন, তাদের মন মানসিকতার, তাদের ফিলোসফিকে ফলো করে। সুতরাং তাদের তো একটা প্রভাব থাকবে। মনে করেন একটা স্কুল, তা আপনি সেই যে স্কুল থেকে পড়ে আসলেন, আমরা তিনজন যদি একটা স্কুল থেকে পড়ে আসি, সেই স্কুলের প্রিন্সিপালের কথা তো কম বেশি শুনতেই হবে। আর সেটা হলো রাজনৈতিক স্কুল, মানে আরো মানে যদি সেটা হয় রাজনৈতিক স্কুল, আমরা শুনতে বাধ্য। তারপরও তাদের সাথে ওনার বক্তব্যটা একটু খেয়াল করেন, চাপিয়ে দেওয়া নয়, আলোচনায় যান, নির্দেশ নয়, কাছে ডেকে জেনজিকে বোঝাতে হবে। কি সুন্দর, মানে হ্যাঁ, মানে ওনার যে বক্তব্যটা কোনো উগ্র, কোন হিংসাত্মক, প্রতিশোধমূলক নয়। রাইট, আমি শুনেছি বক্তব্যটা, এমনকি সেটা এবং তার বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি ভগৎ সিং এর, আরএসএস এর প্রধানের, তিনি স্বাভাবিকভাবে কথাটা বলেছেন এবং খুবই স্বাভাবিক, অ্যাগ্রেসিভ না। অ্যাগ্রেসিভ হলে তো তারা মাঠে নেমে যেত। তবে এটা ঠিক, বিজেপি সরকার যদি সংকটে পড়ে, আরএসএসই কিন্তু মাঠে নামবে এবং তাদের রক্ষা করবে, কোনো সন্দেহ নেই। ভারত এই মুহূর্তে সবচেয়ে জাতীয়তাবাদ ছড়াচ্ছে হচ্ছে, মানে ভারতীয় জাতীয়তাবাদের যে স্ট্রং শক্তিশালী পজিশন, এটা কিন্তু গড়ে তুলতেছে আরএসএস কে আমাদের বাংলাদেশে যে যাই বলুক, তারা কিন্তু ভারত রাষ্ট্রের প্রতি তারা নিবেদিত, তারা ভারতের জাতীয়তাবাদকে তারা ধরে রাখার চেষ্টা করতেছে, এটা কিন্তু সত্য। এবং তাদের সদস্য সংখ্যাও বাড়তেছে, এমন না যে তারা ক্ষমতায় যাওয়ার কারণে, আদর্শিক কারণে তাদের সংখ্যা হু হু করে বাড়তেছে। আরএসএস এর সদস্য সংখ্যা হু হু করে বাড়তেছে, কল্পনারও বাইরে যাদের সংখ্যা কিভাবে বাড়তেছে। এবং তারা আদর্শিকভাবে, এমন না যে তারা দল করার জন্য, আদর্শিকভাবে তাদের যে তারা মূল্যায়ন ওইভাবেই করে তাদের কর্মীদের। আর ওই তার ভাষণটা তো দেখলেন, কারণ দিন শেষে তো তারা ভারতে, আর ভারতের একটা সুবিধা হলো যে তারা যে যাই বলুক দিন শেষে তারা ভারতীয়ই, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, বাম হোক, ডান হোক, তারা দেশের স্বার্থে কিন্তু ঐক্যবদ্ধ হয় খুব দ্রুত, তারা দেশের বৃহত্তর স্বার্থে দ্রুত ঐক্যবদ্ধ হয়। তার সর্বশেষ দৃষ্টান্ত আমরা রাশিয়াকে নিয়ে দেখলাম। রাশিয়া কিন্তু ঘাঁটি যখন করলো, মানে রাশিয়ার সৈন্য কিন্তু এখন ভারতে আছে প্রায় 4 থেকে 5 হাজার। সর্বদলীয় সিদ্ধান্ত কিন্তু এটা, সবাই স্বাক্ষর করেছে, এই ব্যাপারে কেউ সমালোচনা করেন। সরকারের টু শব্দটি করতে দেখেন, এটা মনে হয় কি মানুষ জানেই না। 5,000 সৈন্য একটা, কারণ বহির্বিশ্বের সৈন্য আপনার দেশে আনলে অবশ্যই আপনি সকল রাজনৈতিক দলের মত ছাড়া তো এটা আপনি পারবেন না, আপনি তো সংসদে একক সংখ্যাগরিষ্ঠ হইলেও পারবেন না। সর্বসম্মতিক্রমে সেই রাশিয়ার সাথে তাদের সামরিক চুক্তি, তারা এখানে সৈন্য এসেছে। পাশাপাশি আমাদের জননেত্রী শেখ হাসিনাকে যে তিনি
তারা ভারত সরকার যে অতিথি হিসেবে রেখেছেন, এখানেও কিন্তু সর্বদলীয় সম্মতি রয়েছে। যারা যে যাই বলুক, ভারতের সর্বদলীয় সম্মতি, আবারও বলতেছি সর্বদলীয় সম্মতি, অর্থাৎ যারা মনে করতেছে বিজেপি সরকার চলে গেলেই শেখ হাসিনাকে ধরে আনবে আর ফাঁসিতে ঝোলাবে, অতনালি আদেশের না, ওইখানে সর্বদলীয় সম্মতি। বরং বরং কংগ্রেস সরকার যদি আসে, আওয়ামী লীগের সাথে সম্পর্ক আরো ভালো হবে। এই দেশের মানুষ এটা জানেই না। এই দেশের যারা এই যে সিংকুমাম এবং যারা আন্দোলন করে, এটা জানেই না যে ধরে নেন যে বিজেপি সরকার 29 সালে থাকলো না, বা বা এই কালকের ওই পরশুর আন্দোলনে পতন হয়ে গেল, কিছুই হইতো না। বরং আওয়ামী লীগের ওই সরকারের সাথে ইন্দিরা গান্ধীর যে নাতি আছে রাহুল গান্ধী, তার সাথে সম্পর্ক তারা ভালো, আরো মজবুত হইতো। এটা আরো ধারণাই করতে পারে নাই, একটু বুঝতে পারে নাই যে কি করতে পারে। তবে ভারত পৃথিবীতে দুইটা দেশ গণতন্ত্রের উদাহরণ দেয়। একটা আমেরিকা, সারা পৃথিবীতে গণতন্ত্রের উদাহরণ দুইটা দেশ, একটা হলো আমেরিকা, একটা হলো ভারত। তো আমাদের সৌভাগ্য যে ভারতের মতো একটি প্রতিবেশী গণতান্ত্রিক রাষ্ট্র আমরা পেয়েছি। যদি এই ভারতটা কোনো না কোনো ভাবে যদি পাকিস্তানের মতো হইতো অগণতান্ত্রিক রাষ্ট্র, এটা যদি আফগানিস্তানের মতো অগণতান্ত্রিক রাষ্ট্র হইতো, বা বার্মার মতো সামরিকতন্ত্র হইতো, তাহলে আমাদের দেশটা এতক্ষণ কয়েক টুকরা হয়ে যেত, আমাদের দেশ থাকতো না। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, একটু এইটা তাহলে পাকিস্তানের কথা যখন নিয়ে আসলেন, পাকিস্তান তার দেশের মানুষের উপরে কি পরিমাণ হামলা করছে এবং কি পরিমাণ মানুষ প্রতিদিন নিহত হচ্ছে, সামরিক কর্মকর্তারা নিহত হচ্ছে, সৈনিকরা নিহত হচ্ছে, পুলিশ নিহত হচ্ছে, মসজিদে বোমা হচ্ছে, কি এক ভয়াবহ অবস্থা, এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের মানুষকে মেরে ফেলছে। আবার দিল্লিতে এত বড় একটা আন্দোলন হয়ে গেল, সেখানে পুলিশ কাউকে ওই ধরনের আক্রমণ করেনি, আর্মি করেনি, আধা সামরিক বাহিনী করেনি, হ্যাঁ, ওই ধরনের কিছুই ঘটেনি, কোনো ধরনের রক্তপাত ছাড়াই সাকসেসফুলি এত বড় একটা আন্দোলনকে মিনিমাইজ করে ফেলেছে আলোচনার মাধ্যমে। পাকিস্তানে এই কাজটা তারা করতে পারে না। আচ্ছা, এইবার আপনাকে বলছি আমি, ঠিক দিল্লির আন্দোলনকে আপনারা বারবার বলছিলেন সবাই যে ঢাকার 24-এর আন্দোলন প্রায় সেম, উৎখানটা ঠিক একই ধাঁচে একই ছাঁচে ওইভাবেই উঠে আসছে। এখন এই যে তখনকার আওয়ামী লীগের যে সরকার ছিল বাংলাদেশে, তারা কেন ব্যর্থ হলো? তারা কেন এই যে আজকে বিজেপির সরকার এই সময় এসে যে সিদ্ধান্ত নিয়েছে, যে পলিসি নিয়েছে, আওয়ামী লীগ সরকার নিতে পারলো না কেন? ওদের তো প্রথম দাবিটা ছিল কোটা, তারপরে সেটা বেড়ে যখন 6 জন মারা গেল, তখন তারা দাবি করলো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। এর পরে গেল তারা এক দফায়, যখন আরো লাশ পড়লো, যেভাবেই পড়ুক, লাশ কিভাবে পড়ছে এটা তো এখনো আপেক্ষিক, অনেক আলোচনা, অনেক তদন্তের ব্যাপার আছে। তো এরা কেন ব্যর্থ হয়ে গেল? তারা কেন এই মানে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে পারলো?